পুরো দুর্নীতি মামলায় গতকাল রাতেই গ্রেপ্তার হন সুজিত বসু। আজ তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুজিত বসু মানেই এক প্রভাবশালী তৃণমূল নেতা, সুজিত বসু মানেই শ্রীভূমির পুজো, সুজিত বসু মানেই প্রাক্তন মন্ত্রী, আরও অনেক পরিচয় সুজিত বসুর। সেক্ষেত্রে সুজিত বসুর গ্রেপ্তার হলে সেটা বড় খবর নিঃসন্দেহে। আজ দিনভর সমস্ত মিডিয়া থেকে শুরু করে সুজিত বসু ছিলেন খবরের শিরোনামে। পাশাপাশি বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কেও আজ গ্রেপ্তার করা হয়েছে তার ঠিক নির্বাচনের মুখে তার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে। এখন প্রশ্ন হলো, এই গ্রেপ্তারিগুলো সুজিত বসুকে যেমন নির্বাচন প্রচারের সময় আমরা দেখেছি বার কয়েক ইডি ডেকেছিল, তখন তিনি নির্বাচনের বিধাননগরে তৃণমূলের প্রার্থী এবং সেই কারণে প্রচারে ব্যস্ত থাকায় বলেছিলেন পরবর্তী সময় দেখা করবেন, এবং গতকাল নির্বাচন মিটতে তিনি হেরেও যান এবং গতকাল তাকে 10 ঘন্টা জেরার পর ইডি গ্রেপ্তার করে। প্রশ্ন হলো যে নির্বাচনের আগে তাহলে নয় কেন, ঠিক নির্বাচনের পরেই কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আরও যে একটা কৌতূহল জনমানসে এবং আলোচনার মধ্যে রয়েছে সেটা হলো, তাহলে এরপর কে? এই সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু বিশ্লেষণ করি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। সেটা হচ্ছে যে সুজিত বসুর গ্রেপ্তারি, এবং তার আগে আমরা জানি, এটা রিপিট করারও কিছু নেই, আমি যেটা বললাম যে বারবার তাকে ডাকা হয়েছে তখন ইডিতে, তিনি প্রচারে ব্যস্ত থাকায় তার জন্য, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার প্রার্থীদের বারবার ডেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, নির্বাচনের প্রচারে বেরোতে পারছে না। তো তাদের হাতে যখন, ইডির হাতে যখন প্রামাণ্য নথি ছিল, ইডি দাবি করছে বেশ কিছু, তখন না করে ভোট পর্ব মিটতেই এদের এই গ্রেপ্তারি কেন? পাশাপাশি গর্গকেও আজকে গ্রেপ্তার করা হলো বা কিছু। আমি সুজিতের প্রসঙ্গটাতেই প্রথম আসি। তো সুজিত বসুকে প্রথমবার তার বাড়িতে গিয়ে তল্লাশি করেছিল ইডি 2024 সালের 12ই জানুয়ারি। তারপর সকাল থেকে ওনার বাড়িতে তল্লাশির পরে সন্ধ্যেবেলা বেরিয়ে গিয়েছে। তারপর আবার রিসেন্ট টাইমসে ডেকেছে। এখন ইডি কেন 2 বছর মাঝখানে কিছু করেনি বা মাঝখানে যে তদন্ত করলো সেটা জানা যায়নি, তো সেটা নিয়ে তো বলতে পারবো না যে ইডি তো কোনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নেই যে কেন মাঝখানটাতে একটা বিরতি ছিল। কিন্তু রিসেন্ট টাইমসে যে যখনই এজেন্সির কোনো তৎপরতা দেখা যায় বা রাজ্য পুলিশের দেখা যায় এই ধরনের পলিটিক্যাল নেতা নেত্রীর বিরুদ্ধে, তখন একটা তার পলিটিক্যাল ন্যারেটিভ থাকে। তো বিজেপির দিকে যে পলিটিক্যাল যে রিজনিং, সেটা ভোটের আগেই আমরাও একবার আধবার আলোচনা করেছি। সেটা হচ্ছে যে বিজেপির কোনো একটা জায়গায় মনে হয়েছে যে আজকে ধরো সুজিত বসু যদি ভোটের আগেই গ্রেপ্তার হয়ে যেতেন, তাহলে 2 দিন বা 4 দিনের জন্য আলোচনা কেন্দ্রীভূত হয়ে যেত সুজিত বোসের গ্রেপ্তারি নিয়ে, একদম নিঃসন্দেহে। তাহলে একটা মাইক্রো ইস্যুতে কেন্দ্রীভূত হয়ে যেত। কিন্তু বিজেপি তো এবার ভোটটা শুধুমাত্র সুজিত বোসের গ্রেপ্তার বা রতিন ঘোষকে জেরা বা দেবাশিস কুমারকে জেরা, এটার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। এইটা ভোটের মধ্যে হয়তো যে চলেছে তার একটা সামান্য বেনিফিট বা কিছু বিজেপি হয়তো পেয়েছে, বা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল জমানায় যে দুর্নীতির চেহারাটা, সেটা ভোটের মধ্যে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া গেছে। তৃণমূল বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগের যে চেহারা, সেটাকে ভোটের মধ্যে কোনো না কোনোভাবে মনে করানো গেছে, এবং সেটা শহরাঞ্চলেই হয়েছে। কারণ শহরের থেকেই তো ওপিনিয়নটা বেশি করে জেনারেট করে। সেটা দেবাশিস কুমারের বিরুদ্ধে হয়েছে, সেটা সুজিত বোসের বিরুদ্ধে হয়েছে, রতিন ঘোষের বিরুদ্ধে হয়েছে। তো কিন্তু যদি তখন অ্যারেস্ট করে নিতেন, তাহলে তো এটা মাইক্রো ইস্যুতে একটা সীমাবদ্ধ হয়ে যেত। বিজেপির ইস্যু কি ছিল? বিজেপির ইস্যু ছিল এবারে করাপশন, এই যে শিল্পায়নের অভাব, উন্নয়নের অভাব, পশ্চিমবঙ্গে যে আর কিছু হবে না বলে মানুষ ধরে নিচ্ছিলেন, যে হতাশা, চরম হতাশা, শিক্ষা দুর্নীতি, যুব সমাজের মধ্যে হতাশা, কর্মসংস্থানের সুযোগের অভাব, অপরচুনিটির অভাব, উচ্চশিক্ষার সুযোগের অভাব, একটা সুনির্দিষ্ট অভিমুখ, ঠিক আছে, হ্যাঁ। তো এবং সেই সঙ্গে একটা স্ট্রং হিন্দু পোলারাইজেশন, সেটা ঘেটে যেত। সেই কারণে একটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডের বিজেপির অভিজ্ঞতা, হেমন্ত সোরেনকে ভোটের আগে অ্যারেস্ট করা, সেটা বিজেপি দেখেছে যে সেটা খুব একটা ফল হয়নি, উল্টো হয়েছে। তো সেই জন্য তখন এটা হয়নি। এখন ভোটের পরে সঙ্গে সঙ্গে কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই প্রচারে এসেছেন, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে সেটা সাফ সাফাই হবে,
এবং সেটাও বিজেপির সংকল্পপত্রে ছিল। তাহলে সংকল্পপত্রে যদি আজকে আয়ুষ্মান ভারতে থেকে থাকে এবং সেটার ইমপ্লিমেন্টেশন প্রথম দিনই ক্যাবিনেটে হয়, একদম, তাহলে তো দুর্নীতির বিরুদ্ধে তদন্তটাও তো সেই ক্ষিপ্রতা দেখাতে হবে। কারণ হচ্ছে বিজেপি তো বিজ্ঞাপনই করছে, ভরসায় ভরসা রাখার জন্য ধন্যবাদ। তাহলে কনফিডেন্সটা মানুষকে দিতে হবে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার একটা রিফ্লেকশন ডে ওয়ান থেকে দেখা যাচ্ছে। তো মানুষ দেখতে পাচ্ছে। এবার এটার একটা ধারাবাহিকতা তৈরি হবে। দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, আগামী 6 মাসে সেই সাফাই অভিযান চলবে। সুজিত বসুকে দিয়ে শুরুটা হলো মাত্র, একটা প্রমিনেন্ট ফেস। ধরো রাম সায়ন যদু মধু, একটা অপরিচিত মুখ। সুজিত বসু একটা হেভিওয়েট। সুজিত বসুকে গ্রেপ্তার করা মানেই হচ্ছে যে তার একটা স্টেট ওয়াইড একটা চলে গেল মেসেজ। এরপরে তো বাকি রাম সায়ন যদু মধু এসব নানা রকম আছে, সেগুলোও হবে। কারণ ইডি সূত্রে আমার কাছে কোনো খবর নেই, কিন্তু পলিটিক্যাল সূত্রে, রাজনৈতিক সূত্রে যে সেন্সটা পাওয়া যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে বিজেপির মধ্যে থেকে একটা এক্সপেকটেশন আছে, সেটা রাজ্য বিজেপির বড় নেতাদের শুধু নয়, গ্রাসরুট ওয়ার্কারদের মধ্যে থেকে এক্সপেকটেশন আছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তটা ঠিকমতো হোক, তা না হলে বিজেপির ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতায় কোনো একটা সমস্যা হচ্ছে। বারবার করে সেই চিটফান্ড কেলেঙ্কারির সময় থেকে বলা হচ্ছে, 16 সালের ভোটের সময়তেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন যে চিটফান্ডে যারা দুর্নীতির অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আজও সেরকম ভাবে হয়নি, যে কারণে হচ্ছে একটা সেটিং তত্ত্বটা কখনো শুধু চিটফান্ডে যারা চিটফান্ডের প্রমোটার ছিলেন তারা গ্রেপ্তার হয়েছেন, তারা জেলে কেউ 7 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর কাটিয়েছেন। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক, তারা কেউ 6 মাসে জামিন পেয়ে গেছেন, কেউ 2 বছরে পেয়েছেন, কেউ 3 বছর পেয়েছেন, কেউ 3.5 বছরে পেয়েছেন। কিন্তু তার তো নিষ্পত্তি এখনো পুরোপুরি হয়নি। তো কোথাও না কোথাও বিজেপির গ্রাসরুটের কর্মীদের মধ্যেও একটা প্রত্যাশা আছে যে এই দুর্নীতির বিরুদ্ধে একটা কনক্লুসিভ একটা মীমাংসা করার মতো একটা তদন্ত হোক, এটা তাদের মধ্যেও একটা এক্সপেকটেশন আছে। তো সেইটারও তো একটা কোনো একটা জায়গায় জবাব দিতে হবে। তো আমার মনে হয়, বা যে খবরটা পাচ্ছি তাতে সেই ভাবাবেগটাকে রক্ষা করে, এবং পলিটিক্যাল পারপাসও তো আছে, যে এই যে দুর্দণ্ড প্রতাপ নেতা যারা ঘুরে বেরিয়েছেন, যারা সরকারের থেকে একটা প্রভাব বিস্তার করে সংগঠনটাকে ধরে রেখেছেন, তারা যদি এরকমভাবে গ্রেপ্তার হন, সেখানে তাদের জায়গায় সংগঠনটা কতটা থাকবে সেটাও কোয়েশ্চেনের মুখে পড়ে গেল। দেখো, আমি তোমাকে একবার থামাই। সেটা হচ্ছে যে অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে, আরও অনেকের বিরুদ্ধে, সুজিত বসুর বিরুদ্ধে কিছু মারাত্মক অভিযোগ ইডি অন্তত দাবি করছে। ইডি বলছে যে বারবার জেরার পরেও হচ্ছে যে মানে স্যাটিসফ্যাক্টরি উত্তর সুজিত বসু দিতে পারেননি। তার রেস্তোরাঁর বিজনেস রয়েছে, সবাই জানে, সেখানে 8 কোটি টাকার একটা হিসেব, 8 কোটি টাকার কিছু হিসেব, সেটার কোনো কিসের, সেটা যে ওটা উনি সেই নথি দেখাতে পারেননি, যে ওই হদিশ দিতে পারেননি, কোথা থেকে এলো বা এই টাকার সেই হিসেব দিতে পারেননি। এটা একটা দিক গেল। করোনার সময় যখন সমস্ত রেস্তোরাঁ বলো বা যে কোনো ব্যবসা ঢুকছে, সেই সময় তার কোনো রেস্তোরাঁয় হচ্ছে যে 2 কোটি টাকার সেখানে ট্রানজাকশন হয়েছে ওই সময়। এবার একটা মানি লন্ডারিংয়েরও একটা প্রশ্ন আসছে এখানে। ইডি যেভাবে সাজিয়েছে আজকে মেসেজটা, এটা তো ইডির কাজ কি? ইডির কাজ হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাজ হচ্ছে মানি ট্রেলকে ট্রেস করা, এবং ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের গল্প যেখানে রয়েছে সেই গল্পে যে টাকার উৎসমূলে পৌঁছানো, টাকাটা এসছে কোথা থেকে, এটাই তো ইডির কাজ। সিবিআই যেমন ক্রিমিনাল অফেন্সের যেমন তদন্ত করে, ইডির মেন তদন্ত হচ্ছে যে টাকার ট্রেল, মানি ট্রেল। তো আজকে যদি ডিসপ্রপোর্শনেট অ্যাসেট বা ডিসপ্রপোর্শনেট ইনকাম, বা যে ইনকামের কোনো সঠিক যৌক্তিকতা দেখানো যাচ্ছে না যে কোন সোর্স থেকে এসছে, তাহলে তো সেটা ইডি প্রশ্ন করবেই যে টাকাটা কোথা থেকে এসছে। ধরো তুমি যেটা বললে যে ইডির অভিযোগ যে কোভিডের সময় যখন রেস্তোরাঁ চলছে না, যখন অনেকটাই এই ডেলিভারি সিস্টেমের উপরে সুইগি জোম্যাটোর মতন কাজ করেছে, সেই সময়টাতে যদি একটা রেস্টুরেন্টের ওরকম বহু কোটি টাকার মুনাফা হয়, তাহলে প্রশ্ন, তুমি যেটা বলছো যে ইডি বলেছে, ইডির অভিযোগ হচ্ছে 8 কোটি টাকার মানে একটা আয় দেখা গেছে, তার পেছনে তো একটা আয়টা কোথা থেকে হয়েছে? কোনো একটা ব্যবসা থেকে হয়েছে, বা কনসালটেন্সি থেকে হয়েছে, বা কিছু একটা কাজ করে হয়েছে। সেই আয়ের উৎসটা যদি সঠিক হয়, তার যদি একটা
ডেফিনেশন বা একটা ব্যাখ্যা থাকে, এক্সপ্লেনেশন থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি না থাকে তাহলেই সমস্যা। তবে দেখো, এটা একটা পাল্টাও তো একটা নেগেটিভ আছে, যেটা হচ্ছে যে সুজিত বসু নিজে, এর আগেও আমরা দেখেছি যখন উনি হাজিরা দিয়েছেন তখন নিজে বলেছেন। এবার সুজিত বসুর গ্রেপ্তার আমি তোমাকে এখানে এক সেকেন্ড থামিয়ে বলছি, একজন নেতা তার মেয়ে প্রাইভেট টিউশন করে বাড়িতে 2 কোটি টাকা আয় দেখিয়েছে। এবার তুমি বলো পশ্চিমবঙ্গের বাজারে প্রাইভেট টিউশন করে 2 কোটি টাকা আয় কি করে সম্ভব? গোটা রাজ্যে যতজন প্রাইভেট টিউশন করতে যান সবাইকে মানে তুমি কি এটাকে ব্যাখ্যা দিতে পারবে? একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 2 কোটি টাকা রোজগার প্রাইভেট টিউশন থেকে। তুমি যেটা বলছিলে, আমি যেটা বলছিলাম, সবকিছুতে একটা পাল্টা তো একটা ন্যারেটিভও থাকে। সুজিত বসু নিজেও আগে দাবি করেছেন যখন হাজিরা দিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখলাম যে সুজিত বসুর ছেলে এবং আইনজীবী তারাও বললেন যে এই পুরো দুর্নীতি মামলায় তোমার 2023 সম্ভবত তখন সিবিআই যে চার্জশিট দিয়েছিল তাতে সুজিত বসুর নাম ছিল না। তো ইডি এখন যেটা বাড়তি করছে সেটা কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জায়গায়। যদিও আমি তোমায় মনে করিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত, আমি ভুলও হতে পারি, তৃণমূলের তরফ থেকে কিন্তু কোনো রিয়াকশন দেওয়া হয়নি সুজিত বসুর এই গ্রেপ্তারি নিয়ে। তবু এটা রাজনৈতিক প্রতিহিংসার কিন্তু একটা তো প্রশ্ন উঠছে। দেখো সিবিআই তদন্ত যে চার্জশিট, কোনো চার্জশিটই ফাইনাল না, তারপরে তো সাবসিকুয়েন্ট তদন্ত হতে পারে। 1, 2 হচ্ছে যে সিবিআই এর তদন্ত এবং ইডির তদন্ত সমান্তরাল ভাবে চলতে পারে, কারণ ইডি ওই মানি ট্রেলটি দেখে যে কোথা থেকে টাকাটা এলো। সুতরাং এখানেও কোনো বিতর্কের জায়গা নেই, ইডি দেখতেই পারে পরবর্তীকালে। 3, তুমি বলছো যে প্রতিহিংসার রাজনীতি। দেখো প্রতিহিংসার রাজনীতি পলিটিক্সে সবসময় পারসেপশনে চলে, রাজনীতি ধারণায় চলে। আজকে যদি তৃণমূল, তো তুমি বলছো যে কোনো স্টেটমেন্ট ইস্যু করে, এখনো পর্যন্ত কারো নজরে পড়েনি, হয়তো দিয়েছে কিন্তু তোমার নজরে পড়েনি, আমার নজরেও পড়েনি। এবার তুমি তো যেটা বলছিলাম যে পলিটিক্স ধারণায় চলে, তুমি যদি আজকে মানুষের মধ্যে এই বিশ্বাস জাগাতে পারো যে সুজিত বসু নামক যে তৃণমূলের নেতা বা প্রাক্তন মন্ত্রী তিনি দুর্নীতিপরায়ণ ছিলেন না, তাহলে মানুষ প্রতিহিংসার রাজনীতির তত্ত্বকে গ্রহণ করবে। কিন্তু তুমি যদি জনমানসে এটাকে ধারণা তৈরি করতে না পারো যে সুজিত বসু দুর্নীতিপরায়ণ নেতা ছিলেন না, তাহলে তো মানুষ ধরেই নেবে যে ইডি তদন্ত হচ্ছে মানে বেশ হচ্ছে, এটাই তো হওয়ার উচিত ছিল, এতদিন কেন হয়নি, যারা দুর্নীতিপরায়ণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এই কথা তো মানুষ ধরেই নেবে। তো তোমাকে তো, এবং তৃণমূল জমানায় কি হয়েছে, আমি সুজিত বসুর কথা শুধু বলছি না, আমি সামগ্রিকভাবে গত 15 বছরে কি হয়েছে, এক শ্রেণীর তৃণমূল নেতা 15 বছর আগে তাদের মানুষ যেভাবে দেখেছেন, আর 15 বছর পরে তাদের জীবনযাত্রা, বৈভব, গাড়ি বাড়ি, তাদের পরিবারের বৈভব বিলাস, ঠিক আছে, একটা মানুষের চোখে পড়েছে। তো সেইখানে এবং অনেকেরই তুমি দেখবে যে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবসা নেই বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো কাজ নেই, অনেকেরই দেখবে যে আচমকা, অনেকেরই দেখবে যে পেশা সমাজসেবা লেখা আছে। সমাজসেবা করে তো এইরকম জীবনের মানোন্নয়ন হয় না, টাকাটার উচ্চতা কোথায়? সমস্যা বলো নিজের পয়সা, ঘরের পয়সা চলে যাবে। এই পারসেপশনই তো প্রবলেম, এই পারসেপশন থাকলেই তো তুমি বোঝাতে পারবে না যে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। তৃণমূল আজকে যেভাবে এই যে মাছের গান, যেটাতে আমি বলি, আমরা আলোচনা করছি, এবং ফেসবুক খুললেই মাছের গান, তো কথাটা হচ্ছে যে তাতে যে গানের যে শব্দটা চোর চোর বলে যারা চলছে, আমি গানের কথাটাই বলছি, আমার কারোর বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করছি না, যে অভিযোগ অলরেডি এক্সিস্ট করছে সেটা নিয়েই বলছি। তো এটা তো পারসেপশন থেকেই গানটা তৈরি হয়েছে বা পারসেপশন ক্রিয়েট করার জন্য হচ্ছে। জাস্ট একবার তোমায় মনে করি এই প্রসঙ্গে তুমি এসো, যেটা হচ্ছে আজকে যখন ব্যাংশাল কোর্টে তোলা হলো সুজিত বসুকে, তখন সেখানে একাংশ আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন এই তোমার ওই চোর শব্দটি বলে, যে সাধারণ চোরের জন্য যা ব্যবস্থা থাকবে ওনার জন্য কেন তার থেকে বাড়তি থাকবে, ওনার জন্য কেন পাখার ব্যবস্থা, কেন চেয়ারের ব্যবস্থা হচ্ছে ওখানে, মানে এই যে একটা, আমি তার মানে একটা পারসেপশন প্রিভেল করছে। তো সেই প্রিভেলিং পারসেপশনের বাজারে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, এটা তুমি এস্টাবলিশ করবে কি করে? হিউমঙ্গাস টাস্ক। এবং এমন একটা সময় হচ্ছে যখন তোমার মনোবল ভেঙে গেছে, পার্টির মরাল ভেঙে গেছে বলে দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন মন শক্ত রাখুন, সবাইকে বলেছে তার বাড়িতে, বাসভবনে। কিন্তু মন শক্ত করে রাখার আমরা কি বাইরের কোনো দৃশ্যমান কিছু নজির দেখতে পাচ্ছি? যুব নেতাদের একাংশ খোলাখুলি
সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে মুখ খুলতে শুরু করেছেন, প্রবীণ নেতাদের একাংশ মুখ খুলতে শুরু করেছেন, আইপ্যাকের বিরুদ্ধে অনেকে মুখ খুলতে শুরু করেছেন। তার ফলে কি একটা মরাল ভেঙে পড়ার একটা জায়গা দেখা যাচ্ছে। এই ভেঙে পড়া মরালের জায়গাটা থেকে একটা প্রতিহিংসার রাজনীতি এস্টাবলিশ করা, এটাও তো কঠিনতম কাজ। আর যখন ওই যে চোর চোর বলে স্লোগান উঠছে, একটা প্রিভেলিং পারসেপশন এখন ক্রিয়েট হয়েছে। একেবারেই সেটা। কিন্তু দেখো আরেকটা বিষয়, যে ইডির কনভিকশন রেট বলা হয় 1%, ঠিক আছে, কোথাও গিয়ে শেষ পর্যন্ত আবার থেমে যায় বিষয়টা। সেটা তোমার মনে হয় যে এক্ষেত্রে, তুমি বললে এতক্ষণ বোঝালে যে কেন এটা হবে, তুমি বলবে যে আমি আবার কেন এই প্রশ্নে আসছি, এটা মনে হয় যে কোথাও গিয়ে মানুষের মনে সেই দ্বিধা বা সেই জায়গাটা কেটে গেছে যে কি হবে ইডিসি, বা ওতে দেখা যায় পরে আবার কিছুই হয় না, যাদের যেরকম কোথাও গিয়ে শেষ হয় না। এটা তো দেখো ঠিকই বলছো যে ভারতবর্ষে তদন্ত এবং আইনি লড়াই এগুলো আদালতে এতদিন ধরে চলে যে মানুষই মনে রাখতে পারে না, ধৈর্য হারিয়ে ফেলে। তবে কি যে একবার শুরু হলে এটা তো আর শেষ হয় না, চলতেই থাকে। এখন দেখা যাক এই যে সুজিত বসুর বিরুদ্ধে যে অভিযোগ আছে, তুমি দেখো যে পশ্চিমবঙ্গে এর আগে যারা ইডি বা সিবিআই তে গ্রেপ্তার হয়েছেন, কারো তো ফিক্সড টেনিয়রে, কারো 3 বছরে জামিন হয়েছে, কারো 2 বছর হয়েছে, কারো 6 মাসে হয়েছে। তো দেখা যাক এখন সুজিত বসু কপালে কি লেখা আছে। অর্জুন সিং কিন্তু আজকে বলছেন, অর্জুন সিং যদিও, আমার তো মনে হচ্ছে, আমি যে জানি না এটাকে প্রিএম্প্ট করা যাবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ইডি যে হেফাজতে নিয়েছে 10 দিনের জন্য সুজিত বসুকে, আমার মনে হয় না এটা হতেই পারে যে পশ্চিমবঙ্গে রাখলেন না। তবে যদিও অবশ্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আছে, তিহারেও নিয়ে যেতে পারে, বলা যায় না। এটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছিল। অর্জুন সিং আজকে বলছেন, আর এটা খুব খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট লাগলো, যেটা তিনি বাইট দেবেন তার মতো করে, তো খুব স্বাভাবিক তার পার্টির নেগেটিভ। এবং আমার যেটা স্ট্রাইক করলো সেটা হচ্ছে যে এরপর লাইন দিয়ে রয়েছেন প্রচুর এই পুরো দুর্নীতি বলো, যেটা পুরসভার চেয়ারম্যানরা, আমি তোমাকে কি বললাম, বহু পুরসভার চেয়ারম্যান থেকে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে অনেকে রয়েছেন। আমি তোমাকে কি বললাম, এটাই তো বলেছি আমি তোমাকে শুরুতে। দেখো প্রমিনেন্ট ফেস অ্যারেস্ট হয়েছে, প্রমিনেন্ট ফেস। এরপরে তো যখন পুরো নিয়োগ দুর্নীতির যখন তদন্তটা শুরু হয়েছিল, তখন তো অনেক চেয়ারম্যান, অনেক ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন মন্ত্রী, তাদের তো জেরার জন্য ডাকা হয়েছিল। তো এটা তো দেওয়াল লিখন স্পষ্ট। এবং শুধু পুরো নিয়োগ দুর্নীতিই নয়, এরপরে তুমি দেখবে কয়লা কেলেঙ্কারি, এই সব অভিযোগ একটার পর একটা উঠবে, একটার পর একটা তদন্তের শুরু হবে। এবং পলিটিক্যাল মেসেজ, আমি তোমাকে বারবার করে যেটা বলতে চাইছি, যে সিবিআই বা ইডি সূত্রে আমার কাছে স্পষ্ট ওরকম বলতে পারবো না যে এরপরে এ ওর পরে ও, কিন্তু রাজনৈতিক সূত্রে যে খবর, তাতে 6 মাস একটা সাফাই অভিযান, দেওয়াল লিখনটা স্পষ্ট। তুমি যা বলছো তাতে দেওয়াল লিখন স্পষ্ট কি হতে চলেছে। আমি পরের প্রশ্নে আসি। এই তো গেল রাজনৈতিক দিকটা, এবার হচ্ছে বাংলা পক্ষ করেন, বাংলা বাঙালির কথা বলেন, সেই আবেগে গর্গ চট্টোপাধ্যায়, এবং তিনি কিছু মন্তব্য করেছিলেন, যার জন্য হচ্ছে ইলেকশনের পরেই তাকে অ্যারেস্ট করা হলো। এটার কিছু কি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এটার মধ্যে? দেখো, গর্গ চট্টোপাধ্যায়রা ধারণা হলো যে তৃণমূল পোষিত একটি প্রতিষ্ঠান, অনেকের ধারণা। তার কারণ হচ্ছে যে তৃণমূল জমানায় এই সংগঠনটির উত্থান, এবং তারা বাংলা বাঙালির কাজ নিয়ে, আবেগ নিয়ে একটা সামাজিক আন্দোলনের, টু সাম এক্সটেন্ট রাজনৈতিক আন্দোলনের একটা গড়ে তুলেছিলেন। এবার যেহেতু তৃণমূল, এই ধারণা ছিল যে তৃণমূল এর পেছনে রয়েছে, তার ফলে তারা যখন যা ইচ্ছা বলেছেন, তার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না, তাকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কিন্তু মানুষ বুঝতে পারছিলেন যে এই ন্যারেটিভটা তৈরি তারা যা চেষ্টা করছেন, তাতে কোনো না কোনোভাবে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এটা করছে। এবার ইলেকশন করতে হয় কি, যে এই যে ইভিএম ইত্যাদি প্রভৃতি নিয়ে যে গর্গ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, সেটা কতটা যথার্থ, কতটা সত্যি, কতটা মিথ্যা, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছিল, তিনি 2বার পাঠায়, তিনি যাননি, তাকে 3rd টাইম অ্যারেস্ট করে নিয়েছে। তার মানে কি, তার মানে এতদিন ধরে যেটা একটা যা ইচ্ছা বলা যেত, পার পেয়ে যেত, ইলেকশন কমিশন এবার গোড়া থেকেই বলেছিল যে এবার কিন্তু আমরা স্ট্রং একটা অ্যাকশন নেব, এবার কোনো কাউকে ছাড়াই নেই, এফআইআর করে ব্যবস্থা নেওয়া হবে, এই মেসেজ ধারাবাহিকভাবে দিয়ে গেছে। তারপরে লিগালি যা করার করছে, এটা তো একটা দিক, কিন্তু এর একটা পলিটিক্যাল দিকও আছে, যে এবার আর যা কিছু বলে পার পাওয়া যাবে না। দেখো, কারোর বিরুদ্ধে যদি সঠিক অভিযোগ থাকে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা বলার পূর্ণ অধিকার মানুষের রয়েছে। বাক স্বাধীনতা কারো তুমি খর্ব করতে পারো না। আজকে বাংলা পক্ষের
সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে যে বাংলা এবং বাঙালির স্বার্থ নিয়ে কথা বলার পূর্ণ অধিকার আছে। এই জায়গাটা তুমি কোনোভাবে খর্ব করা যায় না। যদি রাষ্ট্র সেটাকে খর্ব করতে চায় তাহলে তো সেটা সংবিধানের শর্তের পরিপন্থী হয়ে যায়। এবং সত্যিই তো আজকে বাংলা এবং বাঙালির মনে একটা একাংশের মনে বাঙালি সংস্কৃতিকে মানে মানে সযত্নে রাখা, যাতে বিপন্ন না হয়, এইটা নিয়ে তো একটা উদ্বেগ আছে, এটা নিয়ে ভাবনা আছে, এটা নিয়ে একটা তাগিদ আছে, এটা তো অস্বীকার করা যাবে না। তো সেইটা বাংলা পক্ষ সেই সেন্টিমেন্টটাকেই ধরেছে, এটা ভেতরে কোনো অন্যায় নেই। বাংলা বাঙালির আবেগ নিয়ে এরপরেও কথা বলা চলবে, ঠিক আছে। এবং আবেগটা কোথাও কি বাঙালি এদের অ্যারেস্ট করা বা যেটা বলো, কিছু সংখ্যক মানুষের মধ্যে তো বাঙালি জাতিসত্তা বা সেইগুলো যেটাকে তৃণমূল কংগ্রেসও সামনে এনেছিল, সেখানে এইগুলোকে কোথাও গিয়ে তাদের আবেগ বা কিছু কোথাও ধাক্কা খেতে পারে বা কিছু মনে হয়? এটা দেখো, সেটা তো সময় বলবে, কারণ তারা যেহেতু বাংলা বাঙালির কথা বলছিলেন, সেখানে গর্গ চট্টোপাধ্যায় যে অ্যারেস্ট, এটাতে মানুষের মনে কি প্রতিক্রিয়া তৈরি করবে সময় বলবে। কিন্তু ইকুয়ালি গর্গ চট্টোপাধ্যায়ের তো বাঙালি মহল থেকে এটা সমালোচনা ছিল, পাল্টা সমালোচনা। তুমি যদি আজ সমাজ মাধ্যম দেখো, গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যারা সমালোচনা করেছিলেন বা করেন আজকে যারা করছেন, তাদের মধ্যে তো অনেকেই বাঙালি। ফলে বাঙালির মধ্যেও তো ভাগ আছে। এমন তো নয় যে এমন তো নয় যে অ্যাবসলিউটলি সব বাঙালি গর্গ চট্টোপাধ্যায়ের পাশে রয়েছে, এরকম তো নয়। সেখানে তারা ভাগাভাগি তুমি দেখছোই। তো এটা সময় বলবে যে কি কি হচ্ছে। এগুলো পশ্চিমবঙ্গে এই ধরনের সংগঠন কিন্তু একটা কথা কি, সেটা হচ্ছে যে ধারণার যেটা ছিল যে তৃণমূলের প্রোটেকশন, তৃণমূলের সমর্থন, এই ইত্যাদি প্রভৃতি নিয়ে যে বাংলা পক্ষ চলছিল, তার মাথার উপর থেকে যখন তৃণমূলের হাতটা, মানে এখন তো তৃণমূলের সেই জায়গাটাই দুর্বল হয়ে গেছে। তৃণমূল যখন নিজের অর্গানাইজেশনাল এক্সিস্টেন্স নিয়ে লড়াই করতে নেমেছে, সেই সময় তারা কতটা বাংলা পক্ষের উপরে হাত রাখতে পারবে এবং সেই বাংলা পক্ষ কতটা নির্ভয়ে, কতটা আগের মতো নির্ভীকভাবে কাজ করতে পারবে, সেটা একটা চ্যালেঞ্জের মুখে পড়লো। সেটাও দেখতে হবে যে ইনস্পাইট অফ গর্গ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট, বাংলা পক্ষ তাতে তো অনেক ভালো মানুষ রয়েছেন। ডক্টর অরিন্দম বিশ্বাসের মতো একজন পরিচিত চিকিৎসককে আমি দেখেছি, এবং তিনি আবেগ দিয়ে করেন। একজন সৎ একনিষ্ঠ চিকিৎসক, তিনি আবেগ দিয়ে বাংলা পক্ষটা করেন। এটা পরিষ্কার আবেগ একটা দেখা যায়, তার একটা বাঙালির প্রতি একটা ভাবনা আছে। তো এই মানুষগুলোর যে জেদ, তাদের যে মঞ্চ নিয়ে তারা নেমেছিলেন, তারা এটাকে কতটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাও আমরা দেখব। আমি শেষ করব তোমার প্রথম তুমি যেটা দিয়ে শুরু করেছিলে সেটাই। প্রধানমন্ত্রী বারবার এবার বলেছেন, আগে শুনিনি, এবার বারবার প্রচারে এসে বলেছেন যে জঙ্গলরাজ সাফাই হবে, জঙ্গলরাজ সাফাই হবে। আগামী 6-8 মাস তো অনেক কিছু দেখবো মনে হচ্ছে, নাকি? অনেক কিছু দেখবো। দেখো, তুমি বিজেপি তো এটা রেসপন্স পাচ্ছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তার যে সব তুলে নিয়ে বলা হলো যে একজন সাংসদ হিসেবে তিনি যে নিরাপত্তা পাবেন সেটুকুনি পাবেন। এটার সাধারণ মানুষের মধ্যে রিয়াকশন কি, সমাজ মাধ্যমে কি কি রিয়াকশন মোস্টলি আসছে, হাটে বাজারে তুমি কি শুনলে এটা নিয়ে রিয়াকশন, এটা নিয়ে তো বিজেপি একটা হাততালি পাচ্ছে। তাহলে যদি জঙ্গলরাজ সাফাই হয়, যদি দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাহলে মানুষ খুশি হবেন কি হবেন না? একেবারেই তাই, খুশি হবেন তো। মানুষ তো সেটাই চেয়েছিলেন। দৈনন্দিন জীবনে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি, এগুলো সব বন্ধ হোক। আজকে যে অশোক কীর্তনিয়া খাদ্যমন্ত্রী, তিনি যে বনগায় দাঁড়িয়ে বলছেন যে বনগায় তৃণমূলের গুন্ডারা থাকবে না এবং বিজেপির কোনো নতুন গুন্ডা তৈরি হবে না। এটা তো, এই মেসেজটার মধ্যে তো মানুষের একটা কনফিডেন্স দেওয়ার জায়গা আছে। পুরনো গুন্ডাদের সরিয়ে দেব, নতুন কোনো গুন্ডাই থাকবে না, নতুন কোনো গুন্ডামুক্ত সমাজের একটা কথা বলছেন। আমার বিজেপির কোনো নতুন গুন্ডা তৈরি হবে না। এটা যদি সত্যি আগামী 5 বছরে করে দেখাতে পারেন, তাহলে তার জনপ্রিয়তা ঠেকায় কে? একেবারেই তাই। তো এইটা যে আজকে ওনার এই যে কথা, এটাতে উনি যে আজকে হাততালি পেয়েছেন, এটা যদি উনি করে দেখাতে পারেন, তাহলে তার জনপ্রিয়তাকে ঠেকাবে নিঃসন্দেহে। তাহলে আজকে যদি জঙ্গল সাফাই অভিযান শুরু হয়,
আজকে তো মঙ্গলবার। মঙ্গলবারে জঙ্গল সাফাইয়ের দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে মঙ্গলবারই তো জঙ্গল সাফ করার দিন। সাফ করার দিন। তো খুবই তুমি ভালো, হ্যাঁ খুব আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে এটা প্রসঙ্গক্রমে যেভাবে তুললে বিষয়টা। হ্যাঁ, তো কথাটা হচ্ছে তাতে তো মানুষ খুশি হবে। একেবারে মানুষ তো দুর্নীতিমুক্ত সমাজই দেখতে চায়। দেখো আমাদের একটা আদর্শগত ইউটোপিয়ান ভাবনা আছে, কখনোই দুর্নীতিমুক্ত পুরোপুরি ষোলোআনা দুর্নীতিমুক্ত হয় না, হ্যাঁ। সমাজ হয় না, কারণ ব্যক্তি মানুষই তো দুর্নীতি পরায়ণ হয়। একদম না। তাই, একদম এটা তো। কিন্তু অ্যাপারেন্টলি যদি একটা যারা যারা রাজনীতি তে রয়েছেন, যারা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, সেইখান থেকে যদি করাপশনটাকে নির্মূল করা যায়, করা যায়। করাপ্ট ফেসগুলোকে যদি কেউ যদি অ্যারেস্ট হয়, সেটা মানুষের কনফিডেন্স বাড়ে, মানুষ খুশি হয়। তাহলে কি এটা কি মানে এই শুরু কি কোনো কিছু শেষের ইঙ্গিত? এই প্রশ্ন তো আসবেই প্রধানমন্ত্রীর কথা ধরেই, যে জঙ্গলরাজ সাফাই এবং মঙ্গলবার দিনই বলা যায় যে জঙ্গলরাজ সাফাই গতকাল রাত থেকেই শুরু হয়েছে। আমরা বলছি না সেটা, কিন্তু মানুষের একটা পারসেপশন বা যেটাই হোক, কিন্তু মানুষের কৌতূহল এটা যে এরপর কে, এরপর কে, এরপর কে, মানুষ জানতে চাইছেন কারা তারা, কাদেরকে ধরা হবে। ওই একই কথা, দুর্নীতিমুক্ত একটা সমাজ চান মানুষ, কোথাও কাটমানি থাকবে না, সিন্ডিকেট থাকবে না। সেখান থেকে এটাকে রিলেট করে কোথাও গিয়ে বিচার, আইন এবং বিচারের জায়গায় আইনের পথে চলবে, সেখানে যারা নির্দোষ মনে হবেন তারা নিশ্চিতভাবেই বেরিয়ে আসবেন। কিন্তু তার আগে কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে, আগামী 6-8 মাস, 5 বছর তো দূরের কথা, আগামী 6-8 মাস আমরা কি কি দেখতে থাকবো? প্রচুর কিছু দৃশ্যপট কি তৈরি হবে? দেখা যাক, অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দ্য ওয়াল দেখতে থাকুন।